বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছেন তার মধ্যে একটি ছিল সংবিধান সংস্কার কমিশন। এবং এই কমিশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন সংস্থা বা ব্যক্তির কাছে সংবিধান সংস্কারের জন্য কিছু প্রস্তাব চাওয়া হয়েছিল। এর আলোকে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকেও আমরা কিছু প্রস্তাব পেশ করেছিলাম। সেই প্রস্তাবগুলো মূলত ইংরেজি ভাষায় ছিল এবং পরবর্তীতে এই সেমিনারের সুবিধার্থে এটিকে আমরা বাংলায় অনুবাদ করেছি। আজকে এটি আমি আপনাদের সামনে প্রবন্ধ আকারে উপস্থাপন করব এবং এর পরবর্তীতে সমালোচনা প্রশ্নোত্তর আমাদের যেভাবে সেমিনারে কোরআন অনুযায়ী চলবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রবন্ধ উপস্থাপনের প্রাক্কালে কিছু কথা প্রথমে বলতে চাই। আমি এই প্রবন্ধটি যখন উপস্থাপন করছি তখন আপনাদের এটি জানা রাখার কথা যে আমরা সবাই সংবিধান বিশেষজ্ঞ নয় এবং সংবিধানের পুরো কাঠামোর উপর আমরা কথা বলিনি। আমরা শুধুমাত্র বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছি এবং এই প্রস্তাবগুলো কিছু প্রেক্ষাপটের আলোকে প্রণীত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের জন্মেরও আগে এই বাংলা এলাকার মুসলমানদের যে ঐতিহাসিক একটি যাত্রা ছিল সেটিকে আমরা একটা প্রেক্ষাপট হিসাবে নিয়েছি, আর ইসলামী শরিয়াকে আমরা আরেকটি প্রেক্ষাপট হিসাবে নিয়েছি। এই দুটি প্রেক্ষাপটের আলোকে আমরা 19টি প্রস্তাব পেশ করেছি এবং এই প্রেক্ষাপটগুলো আমাদের জন্য জরুরি, কারণ আমাদের প্রস্তাবগুলোকে বুঝতে হলে, মূল্যায়ন করতে হলে এই প্রেক্ষাপটগুলো বোঝা সবার জন্য জরুরি। তা আমি শুরু করছি যে আমরা প্রথমে ধন্যবাদ দিয়েছি তাদেরকে যে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত সরকার শপথ নিয়েছেন, এরপরে এই সংকটাপূর্ণ মুহূর্তে যে কয়েকটি কমিশন জাতিকে সংস্কার করার দায়িত্ব নিয়েছেন তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম। এবং তাদের কাছে আমরা প্রস্তাব পেশ করার সময় বলেছি যে সংবিধান, আইন, রাষ্ট্র, সরকার ইত্যাদি বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের চেয়ে বেশি। তবুও আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে দুটি প্রেক্ষাপটের আলোকে 19টি প্রস্তাব পেশ করছি যেগুলোকে তারা যেন সদয় মূল্যায়ন করেন। আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে আমরা সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা থেকে, যেখানে এগুলোকে জাতীয় মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সংবিধানের দ্বিতীয় ভাগ যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে 4টি আদর্শকে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যালিজম, এগুলোকে বাদ দেওয়ার সুপারিশ করেছি, প্রস্তাব করেছি। এবং বাদ দেওয়ার সাথে সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিস, যেগুলো এর চেয়ে ভালো শব্দগুচ্ছ যা সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম শব্দ দিয়ে সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো টার্মকে পরিবর্তনের সুপারিশ করেছি। এখানে একটু প্রেক্ষাপট বলতে চাই আমি আপনাদেরকে যে কেন আমরা এই সুপারিশটি করলাম। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেও এরকম বরেণ্য মানুষের আলোচনা শুনেছি যে সেকুলারিজম নিয়ে আলিম উলামার পড়ালেখা কম, এজন্য তারা কিছু মুখস্থ কথাবার্তা বলেন। আসলে সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি, এবং শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান প্রায় সময় এই কথা বলেন যে সেকুলারিজম মানেই দুনিয়াদারি। সেকুলারিজমকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। সেকুলারিজম শব্দটি কোন ভাষা থেকে, কোন শাব্দিক অর্থে এসেছে এটি এখন দেখার বিষয় নয়, কারণ সেকুলারিজম এই শব্দ এখন একটি পারিভাষিক অর্থে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ রাসূল শব্দ, রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক, কিন্তু রাসূল যেহেতু ইসলামের একটি পারিভাষিক শব্দ, টার্মিনোলজি, তাই আমরা যে ব্যক্তি আমাদের কাছে পত্র নিয়ে আসে, পোস্টম্যান, তাকে আমরা রাসূল বলি না, সাইল বারিদ বলি। কারণ যেহেতু একটি ধর্ম এটিকে তার পারিভাষিক শব্দ বানিয়ে নিয়েছে, তাই আমরা পারিভাষিক শব্দ হিসাবে এটিকে সম্মান করি। একইভাবে সেকুলারিজমকে কখনো এটি মনে করা উচিত নয় যে এটি কেবল শাব্দিক একটি ব্যবহার। সেকুলারিজমকে কখনো এরকম মনে করা উচিত নয় যে শাব্দিক অর্থে এটি শুধু ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে একটি বিভাগ, একটি বিয়োজন। না, সেকুলারিজম তার নিজের মধ্যে একটি ইতিহাস রাখে, সেকুলারিজম এই পরিভাষা তার নিজের একটি সংজ্ঞা রাখে, তার নিজের কিছু বৈশিষ্ট্য রাখে, এবং এগুলো বাংলাদেশের মুসলমানদের বা এরও আগে বাঙালি মুসলমানদের ইতিহাস
জাতীয় চেতনার সাথে যায় না, আর সোশ্যালিজম বাংলাদেশের মুসলমান এবং তাদের জাতীয় ইতিহাসের সাথে যায় না। আমরা এখানে উল্লেখ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় ধর্ম এবং রাজনীতির মধ্যে একটা জটিল সমীকরণ নিয়ে একটা ঝগড়া সবসময় লেগেই থাকে, এবং বাংলাদেশের রাজনীতিতে যে কিছু ডমিনেন্ট ন্যারেটিভ রয়েছে সেই ডমিনেন্ট নেগেটিভগুলো দাবি করে যে বাংলাদেশ রাষ্ট্রটি যে কয়েকটি আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটি হচ্ছে সোশ্যালিজম। এবং আমাদের এই যে কমিশনের কাছে আমরা পাঠিয়েছি, এই কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তার নিজের বইতে লিখেছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যে কয়েকটি আদর্শের উপরে, সেই আদর্শগুলোর মধ্যে একটি হচ্ছে সেকুলারিজম, একটি হচ্ছে সোশ্যালিজম। আমরা এখানে দ্বিমত পোষণ করতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র সেকুলারিজম বা সোশ্যালিজম এরকম কোনো আদর্শের উপর প্রতিষ্ঠা হয় নাই, আমাদের মহান মুক্তিযুদ্ধ এরকম কোনো আদর্শের উপরে হয়নি। এরপরে বাংলাদেশের যে ডমিনেন্ট ন্যারেটিভ, যে রাজনৈতিক বয়ান, সেখানে দাবি করা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী রাজনীতিতে ইসলামের সেরকম অর্থে কোনো ভূমিকা ছিল না, আনটিল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, মিলিটারি শাসন আসলো, তখন ইসলামকে আবার রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা হয়েছে। আমরা এটাও দ্বিমত পোষণ করি, বিষয়টা আসলে এত সহজ নয় যেভাবে আপনারা বলছেন। তৃতীয়ত বলা হয় যে সেকুলারিজম, সোশ্যালিজম এগুলো হচ্ছে বাঙালি মুসলমানদের বা বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট, অন্তর্নিহিত চেতনার মধ্যে এগুলোর একটা জায়গা আছে। আমি দ্বিমত পোষণ করতে চাই। আমি বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদেরও ইতিহাস পড়েছি। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কখনো বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট বা অন্তর্নিহিত চাহিদা কখনোই ছিল না। উল্টো আমি কিছু জায়গায় প্রশ্ন করতে চাই, এই যে সেকুলারিজমকে একটা ব্যানালিটির ফ্রেমওয়ার্ক থেকে দেখার একটা চিন্তা আমরা করছি, যে সেকুলারিজম তো আছে আছে, বাকিগুলা কি আছে দেখার বিষয়। এই যে সেকুলারিজমকে আমরা পানির মতো একটা সহজ দুনিয়াদারি বানিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। সেকুলারিজম নিয়ে যারা ইদানিং লেখাপড়া করেছেন, কানাডার চার্লস টেইলর, স্পেনের হুসে কাসানোভা, আমেরিকার আপনারা ধরতে পারেন অধ্যাপক তালাল আসাদ, তারা সেকুলারিজমের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন সেকুলারিজম এই টার্মিনোলজির পেছনে ইউরোপিয়ান ইতিহাসটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউরোপে রাষ্ট্র এবং চার্চের মধ্যে যে সংঘাত ছিল, সেই সংঘাতগুলো নিয়ে অনেক ধর্মযুদ্ধ হয়েছে। এরপরে ইউরোপিয়ান সোসাইটি আস্তে আস্তে এটা স্বীকার করে নিয়েছে যে ধর্মের জায়গা আলাদা, সমাজ এবং রাষ্ট্রের জায়গা আলাদা। তখন শুধুমাত্র পশ্চিম ইউরোপে, এমনকি আমেরিকায়ও না, শুধু পশ্চিম ইউরোপে সেকুলারিজমকে একটি আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। অথচ আমাদের বাংলা অঞ্চলে দুই ধর্মের মানুষের মধ্যে সংঘাতের ইতিহাস আছে, কিন্তু রাষ্ট্র আর ধর্মের মধ্যে সংঘাতের ইতিহাস নাই। সুতরাং সেকুলারিজম সেটি আমাদের নিজেদের মধ্যে ইনহেরেন্টলি বিল্ড আপ হওয়া কোনো আইডিয়া না, এটি ওই ওয়েস্ট থেকে, পশ্চিম ইউরোপ থেকে আমাদের কাছে এসেছে, আমাদের সংবিধানে এটি এসে জায়গা করে নিয়েছে। এছাড়া প্রফেসর হুসে কাসানোভা, যিনি সেকুলারিজম নিয়ে লেখালেখি করা বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন পণ্ডিত, তিনি দেখিয়েছেন যে সেকুলারিজমের অনেক লেভেল আছে। সবচেয়ে প্রাথমিক যে লেভেল, আইডিওলজিক্যাল লেভেল, সেই লেভেলে এসে সেকুলারিজম প্রথমেই ধর্মকে অপ্রাসঙ্গিক করে দেয়। বাঙালি মুসলমান কিংবা বাঙালি হিন্দুও তার জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে ধর্মকে অপ্রাসঙ্গিক করা, এটা কি কখনো মেনে নেবে? নাকি আমাদের ইতিহাসে কখনো এর কোনো জায়গা ছিল? অতএব সেকুলারিজম এই পুরো আইডিওলজিটা বাঙালি মুসলমানের চিন্তা চেতনার সাথে কখনোই খাপ খায় না। উল্টো আমরা দেখি, বড় আশ্চর্যের বিষয়, এই বাংলা এলাকার ইতিহাসকে শেপ করার ক্ষেত্রে ইসলামের একটি চমৎকার ভূমিকা ছিল, অনস্বীকার্য ভূমিকা। প্রথমে আসি আমরা ব্রিটিশ আমলে। এত লম্বা ইতিহাস বলার তো সুযোগ নেই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন যেগুলো বাঙালি মুসলমানের মধ্যে একটা চেতনাবোধ জাগিয়েছে, সেগুলো যদি আপনারা দেখেন, উদাহরণস্বরূপ আমি যদি 90s কথা বলি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর কথা, তাহলে তিনটি বড় আন্দোলন ছিল। একটি হচ্ছে খিলাফত আন্দোলন এবং দুঃখিত, প্রথমটি হচ্ছে ফরায়েজি আন্দোলন, যেটি হাজী শরীয়তুল্লাহ এবং এরপরে ওনার পুত্র দুদু মিয়া এদের নেতৃত্বে চলেছে। ফরায়েজি আন্দোলন বাঙালি কৃষকদের মধ্যে একটা মুসলিম চেতনা জাগ্রত করেছে হিন্দু জমিদার এবং ব্রিটিশ নীল চাষিদের বিরুদ্ধে। প্রথমবার এই একটা আন্দোলন যেটি বাংলার কৃষক শ্রেণীর মানুষের কাছে অনেক সাড়া পেয়েছে। দ্বিতীয়ত সবচেয়ে বড় আন্দোলন আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তরিকায়ে মোহাম্মদিয়া। আপনারা মনে করতে পারেন যে তরিকায়ে মোহাম্মদিয়া প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ বেরলভী, তিনি তো ওই দিল্লি, বেরেলি, উত্তরপ্রদেশ ওই এলাকার মানুষ। হ্যাঁ, সৈয়দ আহমদ বেরলভী ওই এলাকার মানুষ এবং তিনি শহীদও হয়েছেন বর্তমান পাকিস্তানের বালাকুট এলাকায়। কিন্তু সৈয়দ আহমদ বেরলভী হজে যাওয়ার পূর্বে 1820 সালে যখন কলকাতায় এসেছিলেন, তখন কলকাতার অন্তত 10,000-এর মতো মানুষ,
যেটি বাংলাপিডিয়ায় আপনারা পাবেন এই তথ্য, 10,000-এর মতো মানুষ সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত হয়েছিলেন। এবং সৈয়দ আহমদ বেরলভীর সাথে বাংলার অন্যতম চেতনার প্রাণ পুরুষ যদি আমরা কাউকে বলি, মীর নিসার আলী তিতুমির, তিনিও হজে গিয়েছিলেন এবং পরবর্তীতে এসে এই তরিকায়ে মোহাম্মদিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে তিতুমিরের পরবর্তী আন্দোলনগুলো চলেছে। একটা হচ্ছে তিতুমিরের আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ধরতে পারেন। সৈয়দ আহমদ বেরলভীর খলিফাদের মধ্যে আরেকজন ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী, যিনি বালাকোট যুদ্ধ শরিক ছিলেন এবং পরবর্তীতে তার থেকে যে তরিকাগুলো বেরিয়েছে এগুলো বাংলা বিহার এই অঞ্চলে ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের মধ্যে একটা মুসলিম চেতনাবোধ জাগ্রত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তৃতীয়ত আরেকটি ধারা যদি আমরা দেখি, সৈয়দ আহমদ বেরলভীর খলিফাদের মধ্যে মৌলানা কারামত আলী, তার যে পিসফুল দাওয়া অ্যাক্টিভিটি, এটি পরবর্তী তার সিলসিলার মধ্যেও খুঁজে পাওয়া যায়। তাহলে সৈয়দ আহমদ বেরলভী 1831 সালে বালাকোট যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন ঠিকই, কিন্তু দুটি ঘটনা এখানে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 1820 সালে অন্ততপক্ষে 10,000 মুসলিম আলিম উলামা কলকাতায় সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত করেছেন। আর সৈয়দ আহমদ বেরলভীর পরবর্তীতে তার তরিকায় মোহাম্মদিয়া, মীর নিসার আলী তিতুমির, নূর মোহাম্মদ নিজামপুরী, মৌলানা কারামত আলী জৌনপুরী, এরকম মহাত্ম পুরুষদের মাধ্যমে একটি বহুমুখী আন্দোলন হয়ে বাংলা এবং অন্যান্য এলাকা ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তীতে এই অঞ্চলে যতটুকু ইসলামী আন্দোলন হয়েছে, এখন হচ্ছে আর পরবর্তীতে হবে, সবগুলো কোনো না কোনোভাবে সৈয়দ আহমদ বেরলভীর ওই তরিকায় মোহাম্মদের সাথে যুক্ত। এটি আইডিওলজিক্যাল পয়েন্ট থেকে হোক বাট যুক্ত। এরপরে 19বিংশ শতাব্দীতে আরেকটি বড় আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জওহরের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন। সেই খেলাফত আন্দোলনে অন্ততপক্ষে যদি 1000 না হয়, অন্ততপক্ষে কয়েকশো বাঙালি উলামা, বাঙালি মুসলিম উলামা সংযুক্ত হয়েছিলেন। তার মানে আমরা কি দেখি যে বাঙালি মুসলমানদের মধ্যে সেকুলারিজম তো গড়ে উঠেই নাই, বরং এরকম কিছু ইভেন্ট আমরা দেখি যেগুলিতে প্রমাণিত হয় যে বাঙালি মুসলমানদের মধ্যে অনেক শক্ত একটা মুসলিম চেতনাবোধ, আমি ইসলামী চেতনাবোধ যদি নাও বলতে চাই, কমপক্ষে মুসলিম চেতনাবোধ জাগ্রত হয়েছিল। এরকম অনেক আন্দোলন হয়েছে। এরপরে আসেন আপনারা বিংশ শতাব্দীর শুরুর দিকে 1906 সালে যখন ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে। কে করেছে প্রতিষ্ঠা? বাঙালি মুসলমানরাই, বাঙালি মুসলিম নেতারাই করেছেন। পাকিস্তান আন্দোলন বাঙালি মুসলিম নেতারাই করেছেন। সো আমরা ব্রিটিশ আমলে দেখি এই এলাকার মুসলমানদের মধ্যে কমপক্ষে সেকুলারিজম, সোশ্যালিজম এরকম কোনো আইডিয়া ডেভেলপ হয় নাই, বরং এর থেকে শক্ত, যেটি আমি বলতে পারি যে খুব শক্তিশালী একটি মুসলিম চেতনা জাগ্রত হয়েছে। এরপরে পাকিস্তান আমলে দেখেন, আমি আপনাদেরকে এই বইয়ে রেফারেন্স দিয়ে কথা বলেছি, আপনারা মিলিয়ে নেবেন। যে আমি এক কথা যদি বলি, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণের কোনো রাজনৈতিক কার্যক্রমেই বাঙালি জাতীয়তাবাদ ও ইসলামী ভাবাদর্শের মধ্যে কোনো দ্বন্দ্বের ইঙ্গিত ছিল না। আপনারা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তার সমস্ত কার্যকলাপ, মিটিং, তার বক্তৃতা এবং তাদের যত ইশতেহার আছে, ঘোষণা, দফা, দাবি, কোনো জায়গায় ইসলামী চেতনা, মুসলিম চেতনাকে বাঙালি জাতির চাহিদা, বাঙালি জাতির জাতীয়তাবোধ এগুলার বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রবণতা, সেকুলারিজম, সেকুলারাইজেশন, সোশ্যালিজম এরকম কোনো আইডিওলজি ছিল না। বরং পূর্ব পাকিস্তান মুসলিম লীগ থেকে যখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হলো, সেই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রমে আনটিল 1970s কখনো আপনি পাবেন না যে সেকুলারিজম, সোশ্যালিজম এগুলা কোনো আইডিওলজিক্যাল ডিসকোর্স হিসাবে জায়গা পেয়েছে। এরপরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচন, যেটি 1952 ভাষা আন্দোলনের পরেই প্রথম নির্বাচন ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে বোঝা গিয়েছিল যে বাঙালি জাতির মধ্যে একটা নতুন জাতীয়তাবোধ জাগ্রত হয়েছে। মুসলিম লীগের প্রায় খতম হয়ে গিয়েছিল মুসলিম লীগ বাংলা এলাকা থেকে। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে মুসলিম যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারের মধ্যে না সেকুলারিজম ছিল, না সোশ্যালিজম ছিল, না অন্য কোনো ভাষাতাত্ত্বিক জাতীয়তাবোধের কোনো কথা ছিল। বড় আশ্চর্যের বিষয় আপনারা খুঁজে পাবেন তাদের স্পষ্ট যে বয়ান ছিল, তারা সেখানে তাদের ইয়ের মধ্যে লিখেছে, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে, যে নো লেজিসলেশন শ্যাল বি ইনাক্টেড রিপাগনেন্ট টু দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড steps shall be taken to enable citizens to order their lives following the principle of equality and brotherhood in Islam. অর্থাৎ যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই অঞ্চলে করা হবে না। কোন জায়গায় সেকুলারিজম কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। 1972 সংবিধান প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের জাতীয় ঘোষণাপত্র বলতে যা ছিল সেটা হচ্ছে 1971 সালের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। কোনো জায়গায় না সেকুলারিজমের কোনো আলোচনা ছিল, না সোশ্যালিজমের কোনো আলোচনা, না
এক পাকিস্তান থেকে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্র বানানোর কোনো আকাঙ্ক্ষা এখানে প্রস্ফুটিত হয়েছিল না, সোশ্যালিস্ট কোনো আইডিওলজি ছিল, কিছুই ছিল না। আপনারা গুগলে সার্চ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পড়তে পারেন, সেখানে না সেকুলারিজমের কোনো আলোচনা না সোশ্যালিজমের কোনো আলোচনা। তাইলে আমি যদি এটি বলি যে 1972 সালের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসাবে এবং স্বাধীনতা যুদ্ধের চেতনা বা ইন্সপিরেশন হিসাবে সেকুলারিজম এবং সোশ্যালিজমকে হঠাৎ করে এসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি মনে হয় খুব ভুল কথা বলছি না। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা স্বীকার করছি যে শেখ মুজিবুর রহমান বারবার বলেছেন, এবং তিনি জার্মান একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন, রিসেন্টলি আমি পড়লাম ওই পত্রিকাটি, যে তিনি বলেছেন যে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা, দুঃখিত, সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, তিনি বলেছেন, স্বীকার করেছেন। এবং সংবিধান প্রণয়ন কমিটির প্রধান যিনি ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনিও বলেছেন, তার সাক্ষাৎকারটাও আমি পড়েছি, যে আমরা সেকুলারিজমকে গ্রহণ করতে বাধ্য ছিলাম এই জন্য যেন ধর্মীয় আগ্রাসন এবং ধর্মীয় বৈষম্য রোধ হয়। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতির জন্য এমনও শব্দ পৃথিবীতে আছে বাংলা এবং ইংরেজি ভাষায় যেগুলোকে আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারেন, এবং এই প্রস্তাব আমরা দিয়েছিও। কিন্তু সেকুলারিজম যার নিজস্ব একটা সংজ্ঞা আছে, বৈশিষ্ট্য আছে, ইতিহাস আছে, তাকে ভিন্ন অর্থে আমাদের সংবিধানে কী জন্য ব্যবহার করা হলো, এটাই আমাদের এখানে আপত্তি। আমরা ধর্মীয় সম্প্রীতির পক্ষে, আমরা কোনো মানুষ চায় না ধর্মীয় সংঘাতের মধ্যে দেশ থাকুক, কিন্তু ধর্মীয় সম্প্রীতি বুঝাতে সেকুলারিজম কি একটি পারফেক্ট শব্দ? আই ডোন্ট থিঙ্ক সো। সেকুলারিজম বা সোশ্যালিজম, সামাজিক ন্যায় বিচার বুঝাতে সোশ্যালিজম কি একটি পারফেক্ট শব্দ? সোশ্যালিজম, কার্ল মার্কসের সোশ্যালিজম হোক, ভ্লাদিমির লেনিনের সোশ্যালিজম হোক, অথবা মাও জেডংয়ের সোশ্যালিজম হোক, অথবা আজকে উত্তর কোরিয়ার সোশ্যালিজম হোক, কোন সোশ্যালিজম পৃথিবীতে সফল হয়েছিল আমাকে বলুন। আমি যদি ইউরোপের নিষ্পেষণের ইতিহাসকে সামনে রেখে কার্ল মার্কসকে কতক্ষণের জন্য সাপোর্টও করি, কিন্তু পরবর্তীতে কার্ল মার্কসের আইডিওলজির উপরে যে রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের যে জুলুম বর্বরতার ইতিহাস, সেই জায়গা থেকে আমি সোশ্যালিজম বা এই সমাজতন্ত্রকে কীভাবে সাপোর্ট করতে পারি? সো বাঙালি মুসলমানের চেতনার মধ্যে না কখনো সেকুলারিজম ছিল, না কখনো সোশ্যালিজম ছিল, বরং আমরা দেখেছি, যদিও শেখ মুজিবুর রহমান এটিকে করার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে সেকুলারিজম মানে আমরা ধর্মহীনতা বোঝাচ্ছি না, কিন্তু বাংলাদেশে বারবার কোন সরকারের আমলে আর কোন সরকারের আমলে নয়, এই হিসাবটুকু বাদ দিয়ে আপাতত আমরা মোটা দাগে বলছি, বাংলাদেশে বারবার আমরা অনেক আগ্রাসী ধর্ম নিরপেক্ষীকরণ দেখেছি, অনেক আগ্রাসী ডি ইসলামাইজেশন দেখেছি, বাংলাদেশে এমনও ডি ইসলামাইজেশন দেখেছি যাকে আমরা প্রফেসর হাতিম বাজিয়ানের একটি টার্মিনোলজি আছে যে ইসলামোফোবিয়া ইন মুসলিম স্টেটস, এর সাথে আমরা তুলনা করতে পারি। হ্যাঁ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশে কেমালিজমের মতো সেকুলারিজম কখনো আসে নাই, লাইসিটের মতো সেকুলারিজম কখনো আসে নাই, কিন্তু সেকুলারিজমের বৈশিষ্ট্য হচ্ছে সে তার যাত্রা শুরু করে ধর্মীয় সম্প্রীতির নামে, আর পরবর্তীতে যেতে যেতে কামাল আতাতুর্কের কেমালিজম পর্যন্ত চলে যায়। এজন্য আমাদের যে স্পষ্ট দাবি হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, দুঃখিত, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা যেখানে সেকুলারিজম এবং সোশ্যালিজমকে আমাদের স্বাধীনতা সংগ্রামের মোটিভেশন বা ইন্সপিরেশন হিসেবে দেখানো হয়েছে, সেটি ভুল, এগুলোকে বাদ দিন। এবং আমাদের সংবিধানের দ্বিতীয় অংশে যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সেকুলারিজম এবং সোশ্যালিজমকে রাখা হয়েছে, এগুলো বাদ দিন। বাদ দিয়ে এর পরিবর্তে ধর্মীয় সম্প্রীতিকে বুঝায় এরকম কোনো পারফেক্ট শব্দ এবং সামাজিক ন্যায় বিচারকে বুঝায় এরকম কোনো পারফেক্ট শব্দ দিয়ে ওগুলোকে সাবস্টিটিউট করুন। আমরা বলছি না যে সেকুলারিজম সরিয়ে আপনারা ধর্মীয় সংঘাত নিয়ে আসুন, না, অবশ্যই না, কে চায়, কিন্তু সেকুলারিজম তার নিজের একটি অর্থ, একটি উদ্দেশ্য রাখে। সেকুলারিজমকে প্রফেসর সলিমুল্লাহ খান প্রায় বলেন সেকুলারিজম মানেই দুনিয়াদারি, সেকুলারিজম মানে দুনিয়াদারি নয়। সেকুলারিজম সবসময় সে তার নিজের একটি জীবন ব্যবস্থা রয়েছে, এই জীবন ব্যবস্থার মধ্যে কিছু আদর্শকে সে গ্রহণযোগ্য করে তুলে আর কিছু আদর্শকে সে অগ্রহণযোগ্য করে তুলে। এজন্য সেকুলারিজম যখন আপনি নিয়ে আসবেন তখন অটোমেটিক্যালি আপনার পুরো জীবন ব্যবস্থাটা ওই আইডিওলজির পেছনে পেছনে ছুটবে। সে ধর্মের যতটুকুকে কবুল করবে ততটুকু ইসলাম থাকবে, আর যতটুকুকে কবুল করবে না ততটুকু পলিটিক্যাল ইসলাম হয়ে যাবে। এবার আমরা 2 নম্বর প্রস্তাবে যাচ্ছি। আমাদের প্রথম প্রস্তাব আপনার কাছে নিশ্চয়ই ক্লিয়ার, অন্য কোনো প্রস্তাব নিয়ে এত লম্বা কনটেক্সট আমি বলবো না, এটা বলেছি এই জন্য এখানে হিস্টোরিক্যাল কিছু ভুল বুঝাবুঝি, ন্যারেটিভের কিছু ভুল বুঝাবুঝি ছিল। সো আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যালিজমকে পরিবর্তন করে অধিক উপযোগী শব্দগুচ্ছ দিয়ে এগুলোকে যেন সাবস্টিটিউট করা হয় সংবিধানের প্রিয়াম্বল এবং সংবিধানের দ্বিতীয় অংশ থেকে। আমাদের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রস্তাব এখন পড়ছি আমরা। আমাদের 2 নম্বর প্রস্তাব ছিল আমাদের আচ্ছা, পৃষ্ঠার নাম্বার হচ্ছে 9, আপনারা ধরতে পারেন যদি চান। আমরা সংবিধানের প্রস্তাবনায়
সংবিধানের প্রস্তাবনায় মহান সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি করেছে, অর্থাৎ অ্যাবসোলুট সভরেন্টি অফ অলমাইটি আল্লাহ, এটিকে সংবিধানের প্রস্তাবনা, যেখানে সংবিধানের ঘোষণাপত্র, এটা জাতির নিজের ঘোষণা করছে, সেখানে স্বীকৃতি দেওয়ার কথা বলছি। এবং এটা কোনো অভূতপূর্ব কথা নয় যে আমরাই প্রথম বলেছি। পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে মৌরিতানিয়া, পাকিস্তান, অন্যান্য দেশ এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে আয়ারল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রগুলোর সংবিধানে কোনো না কোনো ঐশ্বরিক ধর্মকে অথবা ঐশ্বরিক এন্টিটিকে তাদের সুপ্রিম সভরেন্টি হিসাবে স্বীকার করা হয়েছে। সো আমরা কোনো অভূতপূর্ব কথা বলছি না, বরং এটি পৃথিবীর অন্যান্য সংবিধানের মধ্যেও ছিল। তৃতীয় প্রস্তাব হচ্ছে আমরা ইসলামকে, যেখানে আমাদের সংবিধানে যেখানে ইসলামকে প্রথম ভাগে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটিকে বহাল রাখার প্রস্তাব দিয়েছি। এবং একই সাথে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বলের মধ্যে ইসলামকে নৈতিক দিক নির্দেশনার ভিত্তি বা ফাউন্ডেশন ফর মোরাল গাইডেন্স হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি করেছি। এবং এটিও কোনো নতুন কিছু নয়, আপনারা খুঁজে দেখতে পারেন মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, তিউনিসিয়া এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ডের মতো দেশেও তাদের সংবিধানে কোনো না কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে কানাডায় অন্য কোনো মানুষ ধর্ম পালন করতে পারে না, পারে, অবশ্যই পারে। এবং আমরা একই সাথে বলেছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী যারা তাদের ধর্মীয় ঐতিহ্য যেন স্বাধীনভাবে পালন করতে পারে, সেই সুযোগটা বাংলাদেশের সংবিধান যেন নিশ্চিত করে। তাইলে আমাদের তৃতীয় প্রস্তাব হচ্ছে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে বহাল রাখা এবং একই সাথে সংবিধানের প্রস্তাবনায় ইসলামকে নৈতিক আদর্শ বা নৈতিক মানদণ্ডের ভিত্তি হিসাবে স্বীকৃতি দেওয়া। চতুর্থ প্রস্তাব হচ্ছে আমরা সংবিধানে এমন একটি প্রভিশন, এমন একটি বিধান অন্তর্ভুক্ত করা দাবি করেছি যাতে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে বাংলাদেশের কোনো সরকারই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যেন না করে। এটি আমাদের স্পষ্ট কথা যে আমাদের সংবিধানে এরকম প্রভিশন থাকবে যেন বাংলাদেশের পরবর্তী কোনো লেজিসলেশন বা কোনো জুডিশিয়াল ডিসিশন ইভেন তৈরি না হয় যেটি কোরআন এবং সুন্নাহর সরাসরি কন্ট্রাডিক্টরি। এই তিনটি প্রস্তাবের প্রেক্ষাপট একটু সংক্ষেপে আলোচনা করতে চাই, কিন্তু আমি 5 মিনিটের বেশি নেব না ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই প্রস্তাবগুলো আমরা কোন জায়গা থেকে দিলাম? এই প্রস্তাবগুলো দিয়েছে আমরা ইসলামী শরিয়ার প্রেক্ষাপট থেকে। এজন্য যাদের কাছে আমরা প্রস্তাব দিচ্ছি, আপনারা মনে রাখতে হবে যে আমাদের সংবিধান সংস্কার যে কমিশন হয়েছে সেখানে সিনিয়র আলিমুল আমার উপস্থিতি রাখা হয় নাই, মূলত সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, তাদের কাছে আমরা প্রস্তাব দিচ্ছি। যেহেতু আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রস্তাব দিচ্ছি, তাই ইসলামী শরিয়াকে কিভাবে তারা বুঝতে পারে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী শরিয়াকে কিভাবে তারা ব্যাখ্যা করতে পারে, সেই কাঠামোটাও আমরা তাদেরকে বানিয়ে দিয়েছি। আমরা বলেছি যে বড় দুঃখজনকভাবে অজ্ঞতাবশত কিছু মানুষ মনে করে যে ইসলামী শরিয়া হচ্ছে চুরের হাত কাটা টাইপের কিছু আইন এবং ওইগুলার সমষ্টি। কিন্তু ইসলামী শরিয়া কেবল কিছু দণ্ডবিধির সমষ্টি নয়। ইসলামী শরিয়া মানে পুরো দিন ইসলাম। এর মধ্যে আকাইদ রয়েছে, এর মধ্যে আহকাম রয়েছে, এর মধ্যে আখলাক রয়েছে। ইসলামী শরিয়া ততটুকুকেই কাভার করে যতটুকুকে দিন ইসলাম কাভার করে। সো ইসলামী শরিয়তের সংজ্ঞা কি? ইসলামী শরিয়তের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তার বান্দাদের জন্য যে সকল বিধিবিধান দিয়েছে সবই হচ্ছে শরিয়া। এবং এজন্য ইমাম কুরতুবী বলেছেন শরিয়া হচ্ছে নাজাতের পথ। এবং শরিয়ার সংজ্ঞা দেওয়ার পরে একটু বৈশিষ্ট্য বলতে চাই যে হাফিজ ইবনুল কাইয়িম, একজন 1300 শতাব্দীর ইসলামী ফকি, তিনি বলেছেন যে ইসলামী শরিয়া তার ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সেই ভিত্তিটা হচ্ছে 4টা। একটা হচ্ছে আদল বা ন্যায় বিচার, জাস্টিস, আরেকটা হচ্ছে রাহমা অর্থাৎ দয়া, আরেকটি হচ্ছে মাসলাহা অর্থাৎ সার্বিক জনকল্যাণ, আর আরেকটি হচ্ছে হিকমা অর্থাৎ প্রজ্ঞা। তাই তিনি ইবনুল কাইয়িম শরিয়ার বৈশিষ্ট্য এটা বলছেন যে ইসলামী শরিয়া কোনো সময় আদল, রাহমা, তারপরে মাসলাহা এবং থেকে হিকমত থেকে বের হতে পারে না। এমনকি কোনো মানুষ যদি ইসলামী শরিয়ার এমন কোনো ব্যাখ্যা দেয় যেটি আদল থেকে সরে অন্যদিকে চলে গেছে, যেটি হিকমত থেকে সরে অন্যদিকে চলে গেছে, তাইলে এটি ইসলামী শরিয়া হতে পারে না। বুঝতে হবে ওই ব্যক্তির ব্যাখ্যার মধ্যে ভুল রয়েছে। এবার আমরা ইসলামী শরিয়াকে বোঝার জন্য তাদেরকে একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়েছি যে ইসলামী শরিয়াকে বোঝা যায় অনেকভাবে, অনুধাবন করার অনেক পদ্ধতি আছে, কিন্তু মোটা দাগে ইসলামী শরিয়াকে বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মাকাসিদুশ শরিয়া। শরিয়ার কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিখে পাঠাননি,
আল্লাহ শরিয়া দিয়েছেন এবং পরবর্তীতে আলিম উলামা এই শরিয়াকে স্টাডি করার পরে এই শরিয়ার যে বিধিবিধান এগুলোকে সামনে রেখে এগুলোর উদ্দেশ্য নিরূপণ করেছেন। এই শরিয়ার এই উদ্দেশ্যগুলোকে মাকাসিদ বলা হয়। ইসলামী শরিয়ার অনেকগুলো মাকাসিদ বা উদ্দেশ্য রয়েছে যেগুলোকে শরিয়া সার্ভ করতে চায়। তার মধ্যে প্রথম বা প্রধান মাকাসিদ যেটিকে আমরা বলতে পারি সেটা হচ্ছে দরুরিয়াত, এবং এর মধ্যে 5টি উদ্দেশ্য আছে। এর মধ্যে একটি ইসলামী শরিয়ার একটি মৌলিক উদ্দেশ্য হচ্ছে দিন রক্ষা করা, ইসলামকে রক্ষা করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে রক্ষা করা। 3 নম্বর হচ্ছে মানুষের সম্পদকে রক্ষা করা। 4 নম্বর হচ্ছে মানুষের বংশীয় পবিত্রতাকে রক্ষা করা। আর 5 নম্বর হচ্ছে মানুষের আকল, মানুষের দিমাগকে, ব্রেনকে, মানুষের চিন্তা চেতনা বুদ্ধিমত্তাকে রক্ষা করা। এবার যদি আপনারা 11 নম্বর পৃষ্ঠায় যান, আমি পড়ে শোনাচ্ছি না, ইসলামী শরিয়ার, আমি আবার বলছি, আল্লাহ এবং আল্লাহর রসুল প্রণীত যে কোনো আইন কানুন, ইসলামী শরিয়ার যে কোনো বিধিনিষেধ যদি আপনি নেন তাহলে দেখবেন ওই 5টি উদ্দেশ্যের মধ্যে কোনো একটি উদ্দেশ্যকে ওই আইনটি সার্ভ করছে। আপনি উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে ইসলাম কেন মদ হারাম করলো? কারণ মানুষের আকলকে হেফাজত করার জন্য। ইসলাম কেন জুয়া হারাম করলো? মানুষের সম্পদকে হেফাজত করার জন্য। ইসলাম কেন প্রবাহিত রক্ত বক্ষণ করা হারাম করলো? মানুষের জীবন রক্ষার জন্য। ইসলাম কেন বিবাহকে উৎসাহ প্রদান করে? বংশ রক্ষার জন্য। ইসলাম কেন এলজিবিটিকে ক্রিমিনালাইজ করে? কারণ মানুষের বংশীয় পবিত্রতা রক্ষার জন্য। এরকম ইসলামী শরিয়ার যে নিয়মে আপনি ধরবেন দেখবেন আপনি যে ওই 5টির মধ্যে বা আরও আছে, ওই 5টি হচ্ছে প্রধান, এরপরে আরও আছে। এই 5টির মধ্যে, এই মাকাসিদগুলোর মধ্যে কোনো একটা মাকসাদ ইসলামী শরিয়ার ওই আইন সার্ভ করছে। তাইলে আমরা তাদেরকে যেটা বলতে যাচ্ছি, আমাদের সংবিধান কমিশনকে, যে আপনারা মনে করতে পারেন যে ইসলামী আইন, এই সেকুলার নেশন স্টেটের মধ্যে ইসলামী আইন আমরা কিভাবে বাস্তবায়ন করব। আপনি ইসলামী শরিয়াকে যদি তার মাকাসিদের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সংবিধানে এবং পরবর্তীতে স্টেট ক্রাফটের মধ্যে ঢুকানো কোনো কঠিন বিষয় নয়। মানুষের জীবন রক্ষা হয় এরকম যে আইন আপনি করবেন সেটি ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি ইসলামী শরিয়ার মাকাসিদগুলোর মধ্যে একটি মাকসাদকে সার্ভ করছে। আপনি মানুষের সম্পদ রক্ষার জন্য যে আইন করবেন সেটি ইসলামী আইন না হলেও ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণতার সন্দেহ নাই, কারণ এটি ইসলামী শরিয়ার মাকাসিদগুলোর মধ্যে একটি মাকসাদকে সার্ভ করছে। এরকম আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং বলেছি যে ইসলামী শরিয়া যদিও মূলত ব্যক্তিকেন্দ্রিক কথাবার্তা বলে ব্যক্তির ইসলাহের জন্য, কিন্তু জাতিগত সমষ্টিগত বিষয়েও ইসলামী শরিয়া আমাদেরকে মূলনীতি দিয়েছে। উদাহরণস্বরূপ ইসলামী শরিয়া আমাদেরকে বিচারের মূলনীতি দিয়েছে যে সর্বদা প্রিজাম্পশন অফ ইনোসেন্সকে বহাল রাখা হবে। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি অভিযুক্ত করলেন, তাকে তার নির্দোষ প্রমাণ করতে হবে না, বরং যিনি অভিযোগ দিয়েছেন তাকে ওই ব্যক্তিকে দোষী প্রমাণ করতে হবে। একই সাথে ইসলামী শরিয়া আমাদেরকে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদনের জন্য নিয়ম দিয়েছে শুরা। খালি মাথাভিত্তিক ভোট নয়, বরং পরামর্শ সভা বিল্ড আপ করার মাধ্যমে কার্য পরিচালনা করা। তাই আমি বলছি যেটি ইসলামী শরিয়াকে যদি আমরা মাকাসিদের দৃষ্টিকোণ থেকে বুঝি তাহলে যে আইন দিন রক্ষা করে, জীবন রক্ষা করে, সম্পদ রক্ষা করে, মানুষের বংশীয় পবিত্রতা রক্ষা করে এবং মানুষের চিন্তা বুদ্ধিমত্তা জ্ঞানকে রক্ষা করে, সেটি ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি কোরআনের আয়াতের এক্স্যাক্টলি কোরআনের আয়াতের রেপ্লিকা যদি নাও হয় তবুও সমস্যা নাই। যদি ডিরেক্টলি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় তাহলে এটিকে আমরা শরিয়ার মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো। তাই আমি যেটি প্রস্তাব দিচ্ছি যে ইসলামী শরিয়ার পক্ষ থেকে এটি এমন কোনো প্রস্তাব নয় যেটা ইম্পসিবল, এমন কোনো প্রস্তাব নয় যেটি এটিকে আপনারা করতে পারবেন না। জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য শরিয়া থ্রু দ্য লেন্স অফ মাকাসিদ। এবার আমরা 5 নম্বর প্রস্তাবে যাচ্ছি। এই ছিল আমাদের 2, 3, 4 নম্বর প্রস্তাবের কনটেক্সট। 5 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে বাংলাদেশের জন্য একটি সাংবিধানিক সংস্থা হিসাবে একটি ইসলামী পরামর্শ পরিষদ গঠন করা হয়। কারণ সংবিধান, জুডিশিয়ারি, লেজিসলেশন, অ্যাডমিনিস্ট্রেশন সবার কাছে ইসলামী শরিয়াকে ব্যাখ্যা করবে কে? প্রত্যেকে যদি নিজের মতো উঠে ব্যাখ্যা করতে শুরু করে তাহলে তো সমস্যা। সিনিয়র ওলামা কেরামের মাধ্যমে যদি বাংলাদেশে একটি সাংবিধানিক সংস্থা থাকে ইসলামী পরামর্শ পরিষদ, তারা সংবিধানকে ব্যাখ্যা করতে পারবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং জুডিশিয়ারি এবং সরকারকে পরামর্শ দিতে পারবে। এরপরে 6 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে LGBTQ অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়ার প্লাস 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 এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোকে যেন মৌলিক অধিকার বা অন্য কোনো অধিকার হিসাবে স্বীকৃতি না দেওয়া হয়। কারণ এগুলো শুধু ধর্মবিরোধী নয়, মানবতা বিরোধীও, এবং পৃথিবীর কোনো সমৃদ্ধ সভ্যতা এবং সুস্থ সংস্কৃতি এগুলোকে কবুল করবে না। তাই আমরা বলেছি যে আমাদের লিঙ্গ যে তালিকা যেটি মেল ফিমেল, এখানে ট্রান্সজেন্ডারকে যেন অন্তর্ভুক্ত করা না হয়, আর যাদের রিয়েল জেন্ডার ডিফর্মিটি রয়েছে তাদেরকে
তাদেরকে ইন্টারসেক্স নামে অভিহিত করা হয়, ট্রান্সজেন্ডার নামে যেন করা না হয়। 7 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে মুসলমানদের যে পারিবারিক আইন রয়েছে, বিবাহ, তালাক, তারপরে মিরাসের সম্পত্তি বন্টন, এগুলোতে মুসলমানদেরকে যেন ইসলামী নীতিমালা অনুযায়ী তাদেরকে পরিচালিত হওয়ার সুযোগটিকে সংবিধান কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে অন্য ধর্মের যারা আছে তারা তাদের পরিবার সংশ্লিষ্ট আইন যেন নিজের ধর্মের আইন নীতিমালা অনুযায়ী করতে পারে। 8 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে আমাদের জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের কোনো জুডিশিয়াল ডিসিশন যেন ডিরেক্টলি ইসলামী শরিয়া অর্থাৎ কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি না হয়। 9 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে বাংলাদেশে সাংবিধানিক সংস্থা হিসাবে একটি স্বাধীন জাতীয় শিক্ষা কমিশন গঠন করা উচিত, এবং যেখানে অন্যান্য বিষয়ের পণ্ডিতদের সাথে সাথে ইসলামী আলিমুলামাও থাকবেন, ইসলামী বিষয়গুলো কারিকুলামের মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে এটি দেখার জন্য। আমি শিক্ষা সংস্কার কমিশন বলছি না, আমি বলছি জাতীয় শিক্ষা কমিশন। অর্থাৎ আমাদের দেশে জাতীয় শিক্ষা কমিশন নাই, পৃথিবীর অনেক দেশে রয়েছে, আমেরিকায় রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, যেগুলো শিক্ষা কার্যক্রমকে তদারকি করে। আর যেহেতু আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠী মাদ্রাসা পড়ালেখা করেন, এবং তাই আমাদেরকে এই শিক্ষা কমিশনের মধ্যে আলিমুলামাকে অন্তর্ভুক্ত করার পরামর্শ আমরা দিয়েছি। 10 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিকে সহজতর করার জন্য আমাদের সংবিধানে যেন কিছু প্রভিশন রাখা হয়। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের শিক্ষা কারিকুলামের প্রত্যেকটি ধাপে মুসলমানদের জন্য ইসলামিক স্টাডিজকে বাধ্যতামূলক করা হয়, এবং অন্যান্য ধর্মের মানুষের জন্য তাদের নিজস্ব ধর্মশিক্ষাকে। দ্বিতীয়ত, বিবাহকে একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান হিসাবে যেন স্বীকৃতি দেওয়া হয়। তৃতীয়ত, শিশু ও পরিবার কল্যাণ এবং জনসমক্ষে অশালীনতা রোধে যেন ইসলামী নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান প্রণয়ন করা হয়। যে আমাদের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদ যেখানে ন্যায়পালয়ের কার্যালয়ের কথা বলা হয়েছে, দেওয়ান আল মুহতাসিব, আমি দেওয়ান আল মুহতাসিব শব্দটা ইচ্ছা করে উল্লেখ করেছি কারণ এই শব্দটা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রণীত, এটি প্রথমে তিনিই শুরু করেছিলেন। আমাদের ওই ন্যায়পালয়ের কার্যালয়কে যেন কার্যকর করা হয়। এখন এটি আছে কিন্তু এটি কার্যকর নয়, এটিকে যেন কার্যকর করা হয়, তাহলে প্রশাসনিক পর্যায়ে যে কোনো বিচার তিনি খুব দ্রুত ওই কার্যালয়ের মাধ্যমে করা সম্ভব হবে। 13 নম্বর প্রস্তাবে আমরা বলেছি খুবই গুরুত্বপূর্ণ যে বাক স্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার পাশাপাশি এটিকেও যেন নিশ্চিত করা হয় যে কোনো ধর্ম বা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত উস্কানি বা উদ্দেশ্যমূলক বৈরিতার বক্তৃতা যেন কেউ বা কোনো কাজ যেন কেউ না করে, এবং একই সাথে নিশ্চিত যেন করা হয় এটি যে কোনো একাডেমিক সমালোচনাকে রহিত করার জন্য এই আইনকে কেউ যেন আবার অপব্যবহার না করতে পারে। বাংলাদেশে দুইটাই সমস্যা, এটা হচ্ছে এদিকে গেলে দেখা যাবে যদি এরকম কোনো বিধান না থাকে তাহলে কোনো নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে কেউ ইচ্ছাকৃত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আবার দেখা যাবে এরকম কোনো আইন যদি থাকে তাহলে ওই আইনকে কেউ ব্যবহার করছে। আমাদের সংবিধানের জন্য ক্লিয়ারলি ডিমার্কেটেড থাকে যে আমাদের ভাব প্রকাশ এবং বাকস্বাধীনতা থাকবে, একই সাথে কোনো ধর্মকে বা কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে কেউ টার্গেট করে ইচ্ছাকৃত উস্কানিমূলক বক্তব্য না দেয় সে ব্যাপারে স্পষ্ট বিধান যেন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। 12 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে ইসলামী অর্থনীতি ও শ্রম অধিকার বাস্তবায়নের জন্য যেন পর্যাপ্ত বিধান আমাদের সংবিধানে সংযুক্ত করা হয়। এর মধ্যে সুদমুক্ত ব্যাংকিংয়ের জন্য একটি অবকাঠামো নির্মাণের প্রস্তাব আমরা দিয়েছি, এবং এক্ষেত্রে মালয়েশিয়ার শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল, সুদানের যে ইসলামী আর্থিক ব্যবস্থা, বাহরাইনের শরিয়া সম্মত বিনিয়োগ ব্যবস্থা, এগুলোকে উদাহরণ হিসাবে সামনে রেখে আমাদের অর্থনৈতিক একটা নীতি প্রণয়ন করা হোক, যাতে বাংলাদেশে ভোক্তাবান্ধব স্বচ্ছ সুদমুক্ত ব্যাংকিং কাঠামোর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। আমাদের সংবিধানের যদি এটিকে একটি বিধান হিসাবে রাখা হয় যে আমরা ধীরে ধীরে সুদমুক্ত এবং ভোক্তাবান্ধব অর্থনীতির দিকে যাব, তাহলে এরকম কাঠামো প্রণয়ন করা খুব কঠিন নয়। পৃথিবীর অনেক দেশে আছে এবং এখানে আমরা উদাহরণ হিসাবে সেগুলোকে ব্যবহার করেছি, আপনারা পড়ে নিতে পারেন। এরপরে আমরা এই ক্ষেত্রে আরও কিছু কথা বলেছি যেগুলো আপনারা পড়ে নেবেন। 13 নম্বর প্রস্তাবে আমরা যাচ্ছি যে 14 নম্বর প্রস্তাবে আমরা যাচ্ছি যে সংবিধানে একটি লিগালি বাইন্ডিং আইনি বাধ্যবাধকতামূলক, এবং এরকম শব্দ শুধু আমরা এই একটার ক্ষেত্রে ব্যবহার করেছি, খুবই গুরুত্বপূর্ণ। যে 14 নম্বর প্রস্তাবে বলেছি যে আইনি বাধ্যবাধকতামূলক বিধান যেন অন্তর্ভুক্ত করা হয়, যাতে রাষ্ট্রে বসবাসরত ব্যক্তিদেরকে গুমের বিরুদ্ধে সুরক্ষা এবং আনওয়ারেন্টেড অ্যারেস্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া যায়।
কখনো এটি আমরা আর বাংলাদেশে দেখতে চাই না, যে মানুষ গুম হচ্ছে, মানুষকে আনওয়ারেন্টেড গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশের সংবিধানের জন্য লিগালি বাইন্ডিং, বাংলাদেশের সংবিধানে কিন্তু পুরোটা লিগালি বাইন্ডিং নয়, লিগালি বাইন্ডিং আইনগত বাধ্যবাধকতামূলক এরকম প্রবিধান রাখা হয়, যাতে এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটি ব্যক্তি এই রকম বিধানকে ব্যবহার করে সে তার নিজেকে, নিজের পরিবারকে গুম এবং আনওয়ারেন্টেড অ্যারেস্ট থেকে সে নিজেকে সুরক্ষা দিতে পারে। পাশাপাশি আমরা বলেছি আমাদের সংবিধানের 3য় ভাগে অনেক অধিকারের কথা বলা আছে, কিন্তু কিছু অধিকার বাদ পড়ে গেছে, সেগুলো আমরা মৌলিক অধিকার হিসাবে পেতে চাই। একটা হচ্ছে ভোটাধিকার, আমাদের ভোটাধিকার জন্য কখনো নষ্ট না হয়। দ্বিতীয়ত হচ্ছে তথ্য প্রাপ্তির অধিকার, সরকার কোন জায়গায় কী ব্যয় করছে আমি যেন চাইলে তথ্যটা পেতে পারি। তৃতীয়ত শিক্ষার অধিকার, এটি আমাদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। চতুর্থ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশের অধিকার। আর এরপরে হচ্ছে ভোক্তা সুরক্ষার অধিকার। 15 নম্বর, আমরা শেষের দিকে চলে আসছি। 15 নম্বর প্রস্তাবে আমরা বলেছি বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা সেটিকে কমিয়ে সেমি প্রেসিডেন্সিয়াল একটি সরকার ব্যবস্থার দিকে আমরা যেন যেতে পারি, সংবিধানের জন্য এরকম বিধান থাকে। এবং সেমি প্রেসিডেন্সিয়াল বলতে আমরা এখানে উদাহরণ দিয়েছি ফ্রান্স, পর্তুগাল, ফিনল্যান্ডের মতো দেশগুলো, এখান থেকে আমরা উদাহরণ নিতে পারি। আমরা রাশিয়ার কথা ইচ্ছা করে বলি নাই, কারণ রাশিয়া তো কাগজে কলমে সেমি প্রেসিডেন্সিয়াল, কিন্তু এক ব্যক্তি এখানে ক্ষমতায় বসে আছেন এবং একজনের হাতেই রাষ্ট্রের সর্বময় ক্ষমতা। এই জন্য রাশিয়ার উদাহরণ আমরা ইচ্ছা করে আনিনি, আমরা এনেছি ফ্রান্স, পর্তুগাল এবং ফিনল্যান্ডের উদাহরণ, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা বিভাজন আছে এবং বাংলাদেশের সংবিধানে ক্লিয়ারলি এগুলো ডিমার্কেট করা থাকবে। উদাহরণস্বরূপ রাষ্ট্রপতি পররাষ্ট্র বিষয় এবং প্রতিরক্ষা দেখলেন, প্রধানমন্ত্রী অর্থনীতি এবং ডোমেস্টিক পলিটিক্স দেখলেন। এইগুলো যদি ক্লিয়ারলি ডিমার্কেটেড থাকে তাহলে ওভারল্যাপিং হবে না এবং চেক অ্যান্ড ব্যালেন্সটা বজায় থাকবে। এরপরের প্রস্তাব 16 নম্বর, আমরা বলেছি যে সংবিধান ক্ষমতার পৃথককরণ ও বিকেন্দ্রীকরণের নীতিগুলোকে শক্তিশালী করবে, যাতে ভারসাম্যপূর্ণ শাসন ও বর্ধিত জবাবদিহিতা নিশ্চিত করা যায়। অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্ষমতা এমনভাবে কুক্ষিগত হয় কিছু নির্দিষ্ট মানুষ এবং এজেন্সির হাতে, গোষ্ঠীর হাতে, যে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরা দেখতে পাই না। আমরা বলেছি ক্ষমতার সর্বোচ্চ বিকেন্দ্রীকরণ, এমনকি আমাদের স্থানীয় প্রশাসনে যেটুকু পাওয়ার এবং অর্থনীতির স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের কিন্তু এর থেকে বেশি দেওয়া হয়, এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি চেক অ্যান্ড ব্যালেন্স এবং এই ক্ষমতার ভারসাম্যপূর্ণ প্র্যাকটিস বজায় রাখতে সংবিধানের জন্য আমাদের স্পষ্ট প্রবিধান রাখা হয়। আমাদের সেকেন্ড লাস্ট প্রস্তাব, যে বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং এর সীমিত ক্ষমতাকে ক্লিয়ারলি ডিমার্কেট করা হয়। এবং এখানে আমরা উদাহরণ হিসাবে নেপালের উদাহরণ দিতে পারি। নেপাল যখন ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছিল তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, বাংলাদেশে বর্তমানে যেটি আছে। পাকিস্তানে আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ পাই। তাই এই যে রকম মডেল থেকে আমরা উৎসাহ নিতে পারি এবং এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে তার হাতে এরকম নির্বাচিত সরকারের মতো ক্ষমতা থাকবে না। তার মূল দায়িত্ব থাকবে সংবিধানকে সমুন্নত রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা, বাস এতটুকু ডিমার্কেট করা থাকবে। 18 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে আমাদের সংবিধানকে এমনভাবে গঠন করা হোক, এটা খেয়াল করার মতো বিষয়, যেন যে কোনো ব্যক্তি এসে স্বেচ্ছাচারীর মাধ্যমে এটিকে স্বৈরাচারী উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে এবং আরবিট্রারি অ্যামেন্ডমেন্টস থেকে আমাদের সংবিধানকে আমরা বাঁচাতে পারি। যার ইচ্ছা হলো সংবিধানকে সে পরিবর্তন করে ফেললেন, যার ইচ্ছা হলো সংবিধানকে পরিবর্তন করে ফেললেন। আমাদের সংবিধান যেন এরকম সুপরিবর্তনীয় না হয়, বরং সংবিধানের মৌলিক অধিকার, শাসন কাঠামো এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রভাবিত করে এমন কোনো বিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে যেন গণভোটের আয়োজন করা হয়। আর এছাড়া বাকিগুলোকেও পরিবর্তন করতে যেন সংবিধানে এরকম বিধান থাকে যে পরিবর্তন করতে হলে আমাদের পার্লামেন্টের মধ্যে সুপার মেজরিটি ভোটের প্রয়োজন হবে। এরকম করলে কী হবে, যেমন জার্মানিতে আপনারা দেখতে পাবেন তাদের যে প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এগুলোকে কখনো পরিবর্তন করা যায় না। সো আমাদের সংবিধানে কিছু বিষয় থাকবে অপরিবর্তনীয়, যেগুলোকে পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন পড়বে, আর কিছু বিষয় থাকবে যেগুলোকে পরিবর্তন করতে হলে পার্লামেন্টের সুপার মেজরিটির প্রয়োজন পড়বে, যেন কেউ ইচ্ছা মতো এসে পরিবর্তন করে এটাকে স্বৈরাচারী উদ্দেশ্যে আর ব্যবহার করতে না পারে। আর আমাদের শেষ প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশ যেন আন্তর্জাতিক শান্তি এবং সমৃদ্ধির প্রতি তার প্রতিশ্রুতিকে, সংহতির প্রতি তার প্রতিশ্রুতিকে বজায় রাখতে গিয়ে কোনো অ্যাপার্থাইড রেজিমের সাথে কোনো সম্পর্ক রক্ষা করা থেকে বিরত থাকে। অর্থাৎ ইসরায়েলের মতো কোনো রাষ্ট্র যারা বৈষম্যমূলক আচরণ করছে অন্য জাতির প্রতি, এইরকম কোনো রাষ্ট্রের সাথে যেন বাংলাদেশের সরকারগুলো কোনো সম্পর্ক না রাখে এবং মানবতা,
মুক্তি এবং স্বাধীনতার প্রতি যে মানবতার ইনহেরেন্ট একটা স্পিরিট আছে সেটিকে বহাল রাখতে গিয়ে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি যেন বাংলাদেশ সরকারের সবসময় তার একটা সমর্থন বহাল থাকে এবং ভ্রাতৃপ্রতি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যেন আমরা সুসম্পর্ক গড়ে তুলি, যেন আমরা উম্মার একটা ঐক্য এখানে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে এখনও কিন্তু বিষয়গুলো আছে, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার মধ্যে এই বিষয়গুলো আছে। আমি বলেছি শুধুমাত্র এগুলোকে যেন বহাল রাখা হয়, যেন বাংলাদেশের মানুষ এবং পরবর্তী সরকারগুলো কোনো বৈষম্যমূলক রাষ্ট্রের সাথে সম্পর্ক না রাখে, আর প্রত্যেকটি জাতির ন্যায়সঙ্গত মুক্তির আন্দোলনকে সমর্থন করে, আর বিশ্ব মুসলিম উম্মার ঐক্য এবং ভ্রাতৃত্বে তার সমৃদ্ধির জন্য, বৃদ্ধির জন্য নিজের ভূমিকাটুকু সে অগ্রণীভাবে পালন করে। এই সেমিনারের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।